সি প্রোগ্রামিংয়ের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে একটা ভাষা আধুনিক প্রযুক্তির একেবারে ভিত্তিটা তৈরি করে দিল, আর এর যে মূল বিষয়গুলো আছে সেগুলো একদম সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ব্যাপারটা একটু অদ্ভুত না? একটা ভাষা যার বয়স প্রায় 50 বছর, সেটা কিভাবে এখনও পুরো বিশ্ব চালাচ্ছে ভাবছেন তো? চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি, জেনে নিই এই সি ল্যাঙ্গুয়েজের জন্মটা কোথায় হলো, কিভাবে হলো, আর কেনই বা এটা এত প্রভাবশালী হয়ে উঠল। সময়টা ছিল 1970-এর দশকের শুরু। বেল ল্যাবসের মতো একটা বিখ্যাত জায়গায় ডেনিস রিচি নামে এক কিংবদন্তি প্রোগ্রামার এই অসাধারণ ভাষাটা তৈরি করেন। আর সত্যি বলতে এটা ছিল কম্পিউটিংয়ের জগতে একটা বিপ্লবের মতো। আর এখনকার কথা যদি বলি, কোথায় নেই সি? আমরা যে অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি, ধরুন লিনাক্স বা উইন্ডোজ, সেগুলোর একেবারে ভেতরে বড় বড় ডেটাবেস সিস্টেমে, এমনকি আমাদের বাড়ির স্মার্ট ডিভাইসগুলোর ভেতরেও কিন্তু এই সি ল্যাঙ্গুয়েজের কোডই চলছে। এর কার্যকারিতায় একে আজও এতখানি দরকারি করে রেখেছে। আচ্ছা, ইতিহাস তো হলো, এবার চলুন প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলি। যে কোনো প্রোগ্রাম লেখার জন্য প্রথম যে জিনিসটা জানতে হয় তা হলো ডেটা কিভাবে স্টোর করতে হয় আর কিভাবে সেটা ব্যবহার করতে হয়। ভেরিয়েবল জিনিসটা কি? এটাকে অনেকটা একটা লেবেল লাগানো বাক্সের মতো ভাবতে পারেন। এই বাক্সে আমরা বিভিন্ন তথ্য, মানে ধরুন কোনো সংখ্যা বা অক্ষর রেখে দিতে পারি। আর মজার ব্যাপার হলো, পরে যখন ইচ্ছে সেই তথ্যটা বদলে ফেলাও যায়। এখন কথা হলো, এই বাক্সগুলো কিন্তু সব একরকম না। কোন বাক্সে কি ধরনের জিনিস রাখা যাবে সেটা ঠিক করে দেয় ডেটা টাইপ। যেমন ইন্ট নামের বাক্সে শুধু পূর্ণ সংখ্যা রাখা যায়, ফ্লোট টাইপের বাক্সে দশমিকওয়ালা সংখ্যা, আর 4 টাইপের বাক্সে শুধুমাত্র একটা অক্ষর রাখা যায়। তো ডেটা তো রাখলাম, আর এটা নিয়ে কাজ করব কিভাবে? এর জন্যই আছে অপারেটর। এগুলোকে বলতে পারেন আমাদের টুলবক্সে নানা রকম যন্ত্রপাতি। এগুলো দিয়েই আমরা যোগ বিয়োগের মতো গাণিতিক হিসাব করি, দুটো জিনিসের মধ্যে তুলনা করি, বা কোনো যৌক্তিক সিদ্ধান্ত নিই, যেমন দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা বের করা। বেশ, আমরা ভেরিয়েবল আর অপারেটর সম্পর্কে জানলাম। এবার চলুন দেখি এই দুটো জিনিস ব্যবহার করে কিভাবে একটা প্রোগ্রামকে নির্দেশনা দেওয়া যায় আর কিভাবে একটা প্রোগ্রাম নিজে নিজেই বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। প্রত্যেকটা সি প্রোগ্রামের একটা স্টার্টিং পয়েন্ট বা শুরু করার জায়গা থাকে। এটাকে বলা হয় মেইন ফাংশন, ঠিক যেন একটা গল্পের শুরু। প্রোগ্রামটা ঠিক এখান থেকেই তার কাজ করা শুরু করে, আর তারপর একটার পর একটা নির্দেশনা মেনে চলতে থাকে। আচ্ছা, প্রোগ্রাম সিদ্ধান্ত নেয় কিভাবে? এর জন্য আছে কন্ট্রোল স্ট্রাকচার, যেমন এফ এলস। ব্যাপারটা অনেকটা রাস্তার মোড়ের মতো। প্রোগ্রাম প্রথমে একটা শর্ত বা কন্ডিশন চেক করে। যদি শর্তটা সত্যি হয় তাহলে সে একদিকে যায়, আর যদি মিথ্যা হয় তাহলে অন্য রাস্তা ধরে। সিকে কিন্তু একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। এর মানে কি? এর মানে হলো এটা যে কোনো বড় আর জটিল সমস্যাকে প্রথমে ছোট ছোট অংশে, যেগুলোকে ফাংশন বলে, সেগুলোতে ভাগ করে ফেলে। তারপর সেগুলো সমাধান করে। ঠিক যেন লেগো ব্লক দিয়ে কিছু বানাচ্ছেন। প্রত্যেকটা ছোট ব্লক আলাদা করে বানিয়ে তারপর একটার সাথে আরেকটা জুড়ে দিলেই কিন্তু একটা বড় জিনিস তৈরি হয়ে যায়। এতক্ষণ তো আমরা সি এর বেসিক জিনিসগুলো দেখলাম। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সিকে সত্যি সত্যি শক্তিশালী আর অনন্য করে তুলেছে, আর সেটা হলো কম্পিউটারের মেমোরির উপর এর সরাসরি নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের জন্য একটা বিশেষ জিনিস আছে যার নাম পয়েন্টার। এটা একটা খুবই স্পেশাল ভেরিয়েবল। এটা নিজে কোনো ডেটা বা তথ্য রাখে না, বরং আসল ডেটাটা কম্পিউটারের মেমোরির ঠিক কোন জায়গায় আছে সেই অ্যাড্রেসটা নিজের কাছে রেখে দেয়, ঠিক যেন আপনার বাড়ির ঠিকানা, যেটা দিয়ে বাড়িটাকে খুঁজে পাওয়া যায়। সিকে প্রায় একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন বলুন তো? কারণ একদিকে এটাতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতো মানুষের বোঝার মতো করে সহজে কোড লেখা যায়, আবার অন্যদিকে এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো হার্ডওয়্যারের একেবারে কাছাকাছি গিয়েও কাজ করতে পারে। এই দুটো ক্ষমতার মিশ্রণই কিন্তু সিকে এতটা পাওয়ারফুল বানিয়েছে। তো মেমোরির ওপর এই যে এত বড় একটা ক্ষমতা, এর সাথে কিন্তু একটা বড় দায়িত্ব চলে আসে। চলুন এবার সেই দায়িত্বটা নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, আজকালকার অনেক ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন বা জাভা, সেগুলোতে মেমোরি ম্যানেজমেন্টের কাজটা ল্যাঙ্গুয়েজ নিজেই করে ফেলে। এটাকে বলে গার্বেজ কালেকশন। কিন্তু সি এর ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। এখানে এই কাজটা প্রোগ্রামারকে নিজের হাতে করতে হয়, মানে কাজের জন্য মেমোরি নেওয়া আর কাজ শেষ হলে সেই মেমোরিটা আবার ফেরত দেওয়া, এই পুরো দায়িত্বটা প্রোগ্রামারের। আর এই দায়িত্বে যদি একটু ভুল হয় তাহলেই কিন্তু বিপদ। ধরুন আপনি মেমোরি নিলেন, কিন্তু কাজ শেষে সেটা ফেরত দিতে ভুলে গেলেন। তখন মেমোরি লিক বলে একটা সমস্যা হয়। এর ফলে আপনার বানানো অ্যাপটা ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে, এমনকি ক্র্যাশও করতে পারে।
তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? সি শেখা মানে কিন্তু শুধু কোড লেখা শেখা না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো কম্পিউটারের একেবারে হার্ডওয়্যারের সাথে সরাসরি কথা বলার মতো একটা ব্যাপার। হার্ডওয়্যার কিভাবে কাজ করে, মেমরি কিভাবে ডেটা রাখে, এইসব একদম ভেতরের জিনিসগুলো বোঝার জন্য সি একটা চাবির মতো কাজ করে। এক কথায় সি যেমন হাতে অসাধারণ ক্ষমতা তুলে দেয়, তেমনি কাঁধে চাপিয়ে দেয় বিশাল এক দায়িত্ব। আর এই ক্ষমতা আর দায়িত্বের মধ্যে ব্যালেন্স করতে পারাই একজন ভালো সি প্রোগ্রামারের পরিচয়। এখন প্রশ্ন হলো, এই ক্ষমতাটা ব্যবহার করার জন্য আমরা কতটা প্রস্তুত?